ফুলমালাতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমরা যারা ছবি আঁকি অথবা শিল্প চর্চা করি, যেইখানে আমরা শিল্প চর্চা করি যেটাকে শিল্পের স্টুডিও বলে, ওই জায়গাটা আসলে তাদের শিল্পীর শিল্পকর্মের উপর অনেকটাই প্রভাব বিস্তার করে। আমি যদি বলি আমার স্টুডিও যদি আমি সুন্দর গোছানো পরিপাটি না থাকে, জিনিসপত্র জায়গার জিনিস যদি জায়গায় না থাকে এবং আশেপাশে যদি আমার ভালো লাগার জিনিস না থাকে, আমি কোনোভাবেই আমার পেইন্টিংটা আমি তৈরি করতে পারি না। আসলে প্রত্যেকেই একই রকম, তার শিল্পকর্ম তার নিজেকে পরিচয় করিয়ে দেয়। তো আমি আজকে এমন একজনের বাসায় আসছি, উনি পেশায় একজন চিত্রশিল্পী। উনি কিভাবে চিত্রশিল্পী হয়ে উঠেছেন এবং ওনার স্টুডিও উনি কিভাবে রেখেছেন সেটাই দেখব। উনি ওনার নিজের পরিচয় দেব। চলুন ওনার স্টুডিওতে যাই, দেখি উনি ওনার স্টুডিওকে কিভাবে সাজিয়েছেন। আমি অনেকদিন ধরে ভাবছি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আপনারা সবাই আমাকে নাজ নাজ নাজিয়া বলে চেনেন। নাজ নাজ নাজিয়া এটা আমার আসলে আসল নাম না। আমার আসল নাম নাজিয়া আহমেদ। কিন্তু আমি আজকে নাজ নাজ নাজিয়া হলাম কি করে, এটার পিছনের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমাকে আজকে চিত্রশিল্পী বলে চেনেন, কিন্তু এই চিত্রশিল্পীকে আমার আজকে হওয়ার কথা ছিল, বা এটা কি আমার কখনো প্ল্যান ছিল? আমি পড়াশোনা করেছি বিজনেস নিয়ে, কিন্তু আমার ইচ্ছা ছিল এক সময় যে আমি আর্কিটেক্ট হব। কিন্তু আমার ফ্যামিলি আমাকে চেয়েছিল যে আমি সিঙ্গার হব। এটা জন্য গানের টিচারও রেখেছিল, অনেক চেষ্টাও করেছিল, কিন্তু গানটা হয়তো বা আমি শিখিনি, আমার কাজিনরা শিখেছে। এরপরে আর্টও আমাকে অনেক চেষ্টা করেছিল। এবং আমি আজকে নিজেই বলি যে আমি একজন সেলফ টট আর্টিস্ট। তো বিভিন্নভাবে যেটা আমি দেখেছি ছোটবেলা থেকে, যে আমার দিদা হোক, আমার মা হোক, আমার বাবা হোক, বা আমার ভাইয়া হোক, আশেপাশে পুরো পরিবেশে বিভিন্নভাবে আর্ট ঘোরাফেরা করতো। এই ঘোরাফেরার মধ্যে যেটা হয়েছে যে আমার একটা নিজস্ব রুচি তৈরি হয়ে গেছে আর্টের উপরে। এবং একটা পর্যায়ে যেটা হয়েছে যে আমি পড়াশোনা করেছি বিজনেস নিয়ে ঠিকই, কিন্তু যেই রুচিতে আমি বড় হয়েছি, সেই রুচিতেই আসলে আমি তো একটা পর্যায়ে তো চিন্তা করেছি যে আর্টিস্ট হওয়াটাই হয়তো বা আমার জন্য সবচেয়ে ঠিক একটা ডিসিশন। ছবি আঁকতে আঁকতে আমি প্রায় সময় অন্য একটি জগতে চলে যাই। এটা হয়তো বা আপনারা যারা ছবি আঁকেন, এটা আপনাদের সাথেও হয় বা আপনারা রিলেট করতে পারবেন। তো আমি যখন একটু অন্য জগতে চলে যাই, মাঝে মাঝে পিছনের অনেক গল্প, অনেক কথা আমার মনে পড়ে। এবং এই পিছনের কথাগুলো যখন আমার মনে পড়ে, তখন আমি বুঝি যে আমি কি করে আজকে আমি হলাম। তো আমি যখন ছোট ছিলাম, সেই গল্পটাই বলি। ছোটবেলায় আমার আশেপাশে দেখতাম যে আমাদের পরিবারের সাথে, আপনারা সবাই চিনবেন আমাদের বাংলা সাহিত্যের একজন কবি সুফিয়া কামাল। উনি আমাদের পরিবারের একটি অংশ ছিল। এবং উনি আশেপাশে যখন থাকতো, আমরা ছোটবেলায় বুঝতাম না ওনার গুরুত্বটা কি। কম বয়স ছিল, আমরা বাচ্চা মানুষ ছিলাম। কিন্তু ওনার আশেপাশে থাকাতে একটা সুবিধা যেটা আমাদের হয়েছে, আমরা শব্দ চয়ন, কথা বলা এসব শিখেছি। যেটা হয় যে পরিবেশটা অনেক ইনফ্লুয়েন্স করে, তো হয়তো বা তার ইনফ্লুয়েন্সে আমাদের কিছু কিছু জিনিস আমাদের মধ্যে চলে এসেছে, বা আমরা চেষ্টা করেছি তার থেকে কিছু জিনিস নেয়ার। ঠিক সেরকমই আমি যখন বড় হচ্ছি, আমরা খুব একটা বড় আর্ট কালেক্টরের ফ্যামিলি না, কিন্তু তারপরে আমাদের বাসায় কিছু আর্ট আছে। ঠিক সেরকম আমার দিদাকে দেখতাম, সে আর্টগুলোকে ডিসপ্লে করবে কি করে, সেই জিনিসটা, সেটাও একটা জানার একটা হয়তো বা ব্যাপার ছিল। তো আমি দিদাকে এই জিনিসগুলো দেখতাম যে ঘর সাজানোর সময় বা আর্ট ডিসপ্লে করার সময় সেটা কোন ওয়ালে কিভাবে যাবে, লাইট কিভাবে সেটার উপরে পড়বে, রিফ্লেক্ট করবে কি করে, সেই জিনিসগুলো আমি দিদার থেকে শিখি। সিমিলারলি আমি বলবো যে যখন আমি ছোট ছিলাম, বা এটা আমাদের একটা বাসার একটা গল্প, যে আমাদের বাসায় প্রায় সময় আমার দাদা কেএল সাইকেলের মিউজিক বাজাতো। ইটস এ ভেরি ক্লাসিক্যাল একটা মিউজিক। এবং আমার বাবা সারা জীবন রবীন্দ্রসঙ্গীত শুনেছে, যে এই জিনিসটা হয়েছে যে এই জিনিসগুলো, এই টিউনগুলো, এই ধুনগুলো আমাদের কানের মধ্যে সারাক্ষণ বাজতো। তো
তো আর্টের সব রকমের সংমিশ্রণ, কবিতা, মিউজিক, পেইন্টিং সবকিছু মিলায় আমার আর্টের সাথে যে এক্সপোজারটা হয়েছে সেটা আজকে আমাকে এই জায়গাটায় এনেছে। এবং আমি আরেকটা ব্যাপার বলি যে আমরা ছোটবেলায় অনেক কাজিনদের সাথে বড় হয়েছি, এবং আমারই সমবয়সী একটা কাজিন, ও খুব ভালো গান করতো, এবং আমি শিওর যে ও আজকে গান গেলে খুব বড় একজন গানের শিল্পী হতো। তো ও ছোটবেলায় যখন গান করতো, আমার চাচা তাকে ওই সময় খুবই ইন্সপায়ার করেছে যে এই গানটাকে যেন সে আগিয়ে নিয়ে যায়। এবং সেই ছোটবেলায় টোনাটুনির যে ক্যাসেটটি বের হয়েছিল, এটা আমার সেই কাজিনের গলায় সেই টোনাটুনির ক্যাসেটটি বের হয়েছিল। তো আমি বলবো যে আমার আশেপাশে পরিবেশ যেটা তৈরি হয়েছিল সব দিক থেকে, এবং পরিবেশ থেকে কি নিব কি নিব না সব কিছু মিলিয়ে হয়তোবা আজকে আমি আপনাদের কাছে একজন চিত্রশিল্পী হয়ে গিয়েছি। যেহেতু আপনারা সবাই আমাকে সোশ্যাল মিডিয়াতে নাজ নাজ নাজিয়া বলে চেনেন, বা এমনিও কোনো দাওয়াতে গেলেও আপনারা আমাকে নাজ নাজ নাজিয়া বলেই সম্বোধন করেন, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে সেই নাজ নাজ নাজিয়া হলো কি করে সেই গল্পটা একটু বলি। আপনারা হয়তো বা অনেকেই জানেন বা জানেন না, আমি একজন স্পোর্টস পার্সন। আমি ক্রস কান্ট্রি সাইকেলিস্ট, এবং আমি ওয়াটার পোলো খেলি। তো আমার এই এই পরিবেশে যে মানুষরা, তারা আমাকে নাজ নাজ বলে ডাকে, এবং এবং আমার নাম নাজিয়া। এখন লোকে আমাকে চিনবে কি করে? তো দুইটার সংমিশ্রণে আমি আমার সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকে নামটা রেখে দিয়েছি নাজ নাজ নাজিয়া। এখন এটাই সবার কাছে আমি নাজ নাজ নাজিয়া। বিভিন্ন আর্টিস্টের বিভিন্ন একটা স্টাইল থাকে কাজ করার, সেরকম আমারও একটি স্টাইল আছে। কিন্তু তার আগে আমি বলি, আমি অনেকের কাজ দেখি, আমার কাজ দেখতে খুব ভালো লাগে। এবং আমার একটা পছন্দের কাজ হলো যে আমি যখনই কোনো বাইরে যাই, আমার মিউজিয়াম দেখতে খুব ভালো লাগে, বিভিন্ন আর্টিস্টের কাজ দেখা, সেই কাজটাকে অবজার্ভ করা। যখন কারো কাজ বেশি ভালো লাগে হয়তো বা তার থেকে একটু বেশি নেই, এটাই হয়তো বা প্রত্যেক আর্টিস্টের একটা ক্যারেক্টার হয়ে যায়। তো সেরকম আমার বিভিন্ন কাজ নেয়ার মধ্যে যেটা হয়েছে, যে বিভিন্ন আর্ট দেখার মধ্যে যেটা আমার মধ্যে হয়েছে, যে আমি একটা আমার পার্সোনাল স্টাইল ডেভেলপ করে ফেলেছি। এবং আমার এই পার্সোনাল স্টাইলের মধ্যে যেটা হয়েছে যে আমি অয়েল মিডিয়ামে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কাজ করতে। আমি অ্যাক্রাইলিকেও কাজ করি, কিন্তু অয়েলে আমার সবচেয়ে বেশি পছন্দ কাজ করাটা। এবং আমার কাজের মধ্যে একটা বড় ব্যাপার না বলবো, যে হয়তো বা একটু ইউনিক হতে পারে বা নাও হতে পারে অনেকের জন্য, আমি কখনো ব্রাশ ব্যবহার করি না। আমি সরাসরি গ্লাভস পরে আমি কাজ করতে পছন্দ করি। আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে যে আমি ক্যানভাসটাকে খুব কাছ থেকে দেখতে পারি, যখন আমি আমার নিজের আঙ্গুল সেই ক্যানভাসের উপরে আমি এক্সপ্লোর করতে পারি রং দিয়ে। তো আমার কাছে মনে হয়, এবং সেটাতে একটা অদ্ভুত টেক্সচার তৈরি হয়। আমার নিজের কাছে নিজেরই মজা লাগে যে রঙের মিশ্রণটা কি করে হচ্ছে, খেলাটা কি করে হচ্ছে। তো আমি বলবো যে এটা একটা পর্যায়ে এসে এটা আমার স্টাইল হয়ে গিয়েছে হয়তোবা। আমাকে এই কাজগুলা দেখলে লোকে চিনে, এবং ফিগারেটিভ কাজই আমার বেশি। তো হ্যাঁ, অনেকে এটাও জানে যে আমার ফিগারেটিভ কাজের মধ্যে বেশিরভাগই মারমেড কাজগুলো আমি বেশি করি। তো অনেকে এভাবে আমাকে জানে যে এই কাজ মারমেড করলে হয়তো বা আমি সেটা করব। তো ঠিক এরকম। এবং আমি যদি আরেকটু বলি যে আমি যদিও ছোটবেলা থেকে সেলফ টট আর্টিস্ট, আমি নিজেকে অনেক চেষ্টা করেছি বিভিন্নভাবে সবার থেকে নিয়ে নিয়ে শেখার। কিন্তু জীবনের একটা সময় আমি কিছুদিনের জন্য, আমার গুরু ছিল স্বপন চৌধুরী। আমি ওনার থেকে আমি কিছুদিন ছবি আঁকা শিখেছি, কম্পোজিশন শিখেছি। স্বপনদার মেইন ব্যাপারটা হচ্ছে রঙের কম্পোজিশন। তো এই জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। এবং আরেকটা যেটা, যে অয়েল পেইন্টিং এর প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আমি স্বপনদার থেকেই পেয়েছি, কারণ সে নিজেও অয়েল পেইন্টিংয়েই কাজ করে। ছবি আঁকার ক্ষেত্রে পরিবার যেরকম ইম্পর্টেন্ট, সেরকম পরিবেশটাও খুব ইম্পর্টেন্ট। আমি খুব গুছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতির একটা মানুষ। আমার আশেপাশে যখন কোনো জিনিস অগোছালো থাকে, আমার খুব অস্থিরতা তৈরি হয়। আমি চাই না যে সেই অস্থিরতাটা বেশিক্ষণ থাকুক।
তো তার আগে আমি চেষ্টা করি যে আগে সবকিছু গুছাই, পরিবেশটাকে তৈরি করি, তারপরে আমি সেই জায়গাটাতে কাজ করব। তো আমি সবসময় চেষ্টা করি যে সকালে উঠে আমি যখন আমার স্টুডিওতে ঢুকি, সেই স্টুডিওতে পর্যাপ্ত পরিমাণে আমার সূর্যের আলো থাকতে হবে, একটা সুন্দর গন্ধ থাকতে হবে, মিউজিক থাকতে হবে এবং গোছানো থাকতে হবে। সেটা পরিষ্কার থাকতে হবে। কারণ এটা আমার একটা মেডিটেশনের জায়গা। তো আমি মনে করি যে সবাই যদি এভাবে এটা প্র্যাকটিস করে, একইভাবে এই জিনিসটা রিফ্লেক্ট করবে তাদের কাজের মধ্যে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা আমার স্টুডিও, যেখানে সব শিল্পের সৃষ্টি এখান থেকেই হয়। এবং এখানে শুধু শিল্পের সৃষ্টি ছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যেই জিনিসগুলো প্রিয় জিনিস বা ভালো লাগার জিনিস, সেই জিনিসগুলো এখানে থাকে। যেমন বই এবং এই ঝুড়িটা। এই ঝুড়িটা কিভাবে হয়েছে? এই ঝুড়িটা কিছু চিপসের প্যাকেট যেটা আমরা ফেলে দিই, সেই চিপসের প্যাকেট দিয়ে এবং চালের বস্তার সুতা দিয়ে এই এই ঝুড়িটা তৈরি করা হয়। এবং ঝুড়িটা তৈরি করেছে আমাদের বাসার একটা হাউস হেল্প আছে, যে কিনা কথা বলতে পারে না। ও আমাকে এটা বানিয়ে দিয়েছে। তা আমি বলবো যে শিল্প একটা ভালোবাসা। যে কোনো জিনিস দিয়ে শিল্প তৈরি করা যায়। এটা আসলে টাকা দিয়ে মূল্য করা যায় না। যে কোনো একটা জিনিস যেটা আমরা হয়তোবা ফেলেও দিতে পারি বা পছন্দ নাও হতে পারে, কিন্তু ওটার রূপ চেঞ্জ করে সেটাকে আমরা আরেকটা জীবন দিতে পারি। এটাই হচ্ছে শিল্প। এবং আপনারা হয়তোবা জানেন যে আমি শুধু পেইন্টিং এর মধ্যে আবদ্ধ না। কিছু কিছু সময় আমি মাটি দিয়ে কাজ করি, ব্রঞ্জের কাজ করি এবং আমি কিছু স্কাল্পচারও করি। এভাবেই আমি প্রতিদিন শিল্প চর্চা করি। শিল্প চর্চার জন্য যে আসলে খুব বেশি কিছু লাগে তা না। খুব যে বড় জায়গা লাগে তা না, বা অনেক টাকার যে দরকার হয় তা না। শিল্প চর্চার জন্য প্রথমে আসলে আমাদের একটা মন দরকার। একটা মন যেটা সারাক্ষণ আমরা নতুন কিছু জানতে চাবো, শিখতে চাবো। প্রতিনিয়ত যেন এটা একটা কিউরিয়াস একটা মনের মধ্যে, মন যেটা আমাদের কিউরিয়াস মাইন্ডসেট যেটা আমাদের সবসময় কাজ করে, সেটা শিল্পকে আগায় নিয়ে যায়। একটা জাতিকে তৈরি করার জন্য আসলে কিছু শিল্প এবং শিল্পকে প্রতিনিয়ত প্রশংসা করার মানুষও দরকার হয় আমাদের। আমরা খুব ভালো থাকতে পারবো এবং হ্যাপি থাকতে পারবো। কারণ আমার মনে হয় যে আমরা যদি মন থেকে আসলে হ্যাপি থাকি, আমরা আরো ভালো কিছু তৈরি করতে পারবো।